আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৩৭। ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাণটি কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারে ইরামের জানা নেই। সেই বিষয়টির ঘোর বিরোধী। জীবনে এমন কোনো সমস্যা থাকা সম্ভব নয় যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়। থাকলে সে নিজেও কবে শেষ হয়ে যেত। আদতে নিজের প্রাণ ধ্বংস করা মানুষগুলো কি জিতে যায় নাকি হেরে যায়? তিতলির কথা শুনে এমন হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো ইরামের মাথায়। দুহাতে মুখ চেপে তার সামনে কাঁদছে মেয়েটি। সাইবান অমন শক্ত একটা ছেলের সঙ্গে সুইসাইড বিষয়টা কি আদৌ মানানসই? কিন্তু গভীরভাবে ভাবলেই অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সেই মায়াবী বোঝদার স্বপ্নীল ছেলেটার হঠাৎ এমন বেপরোয়া হয়ে ওঠা, দায়িত্ব ভুলে বাউন্ডুলে জীবন বরণ করে নেওয়া, এসব কি এমনি এমনি হয়েছে? মাঝখানের অনেকগুলো বছর ইনামের অজানা। কি হয়েছিল সেই সময়টায় যখন সে সাইবানের পাশে ছিল না? এতটাই দুর্বিষহ হয়ে গিয়েছিল সবকিছু যে এর চাইতে মৃত্যুকে আগলে নেওয়া সহজ মনে হয়েছিল ছেলেটার কাছে। তিতলি হঠাৎ চাপা গর্জনে ইরাম চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। পিছন ফিরে তাকাতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে অনুরাগ। চেহারায় অসম্ভব একটা ক্রোধ। এই ছেলেকে এমনভাবে রেগে যেতেই প্রথম দেখল সে। হন হন করে এগিয়ে এসে খপ করে তিতলির কবজি আঁকড়ে ধরল। সাইবানের সবচেয়ে কাছের বন্ধুটি। অনুরাগের চোখ থেকে আজ ঘুম বিদায় নিয়েছে। সাইবান বেশ কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লেও তার আর ঘুম হয়নি। চুপ করে শুয়েছিল। তখনই ২ তলা থেকে নিঃশব্দে তিতলিকে নেমে আসতে লক্ষ্য করেছে সে। কাউকে কিছু না বলে চুপচাপ মেয়েটি কেবিনের বাইরে চলে গিয়েছিল। অনুরাগ ভেবেছিল হয়তো তার মতোই ঘুম আসছে না বিধায় বাইরে বাতাস খেতে গিয়েছে। কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তিতলি না ফেরায় সে আর শুয়ে থাকতে পারেনি। ধীরে সুস্থে উঠে বাইরে এসেছে। করিডোর ধরে এগোনোর কিছুক্ষণ পরেই কাঁদতে কাঁদতে চিৎকার করে বলা তিতলির কথাগুলো কানে গিয়েছে তার। তোর মাতলামি করা ছুটিয়ে দেবো আজকে আমি। এক্ষুনি তোর বাবাকে ফোন করছি। বরিশালের ঘাটে পা দেওয়া মাত্র ফিরতি লঞ্চে তোকে যদি ঢাকা ফেরত না পাঠিয়েছি। দাঁত কিরমির করলো অনুরাগ। ফুফিয়ে কেঁদে উঠল তিতলি। হ্যাঁ, সব তো আমারই দোষ। তোরা শুধু আমাকেই পাস বলির পাঠা বানাতে। আমিই ভিলেন, আমিই কুটনি, তোরা বাকি সবাই দুধে দেওয়া তুলসী পাতা। ঠিক আছে। নিজের হাতটা ঝটকে দিয়ে ছাড়িয়ে নিল তিতলি। লাল হয়ে ওঠা টলটলে অশ্রু সজল চোখে অসম্ভব রাগ এবং অভিমান নিয়ে শেষ একবার ইরামের দিকে তাকালো সে। ইউ ডোন্ট ডিজার্ভ জিনি, ইউ হেয়ার মি, ইউ ডোন্ট ডিজার্ভ টু বি ইস ওয়াইফ। এইটুকুই আর দাঁড়ালো না তিতলি। সামান্য টললেও দ্রুত হেঁটে কেবিনের দিকে চলে গেল। প্রথমটায় অনুরাগ তাকে অনুসরণ করতে চাইলেও ইরামের গুরুতর অভিব্যক্তির দিকে চেয়ে শেষমেশ থমকে গেল। তিতলি আড়াল হয়ে যেতেই পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। ভাগ্য ভালো তিতলির চিৎকারে অতি বিশেষ জোর না থাকায় লঞ্চের অন্যান্য যাত্রী কিংবা কেবিন স্টাফরা ছুটে আসেনি। ঢেউয়ের তালে দুলছে লঞ্চ। খুব সম্ভবত এখন বিশেষ উত্তাল কোনো নদীর অংশ বেয়ে এগোচ্ছে, যেখানে ঢেউ বেশি শক্তিশালী। ইরাম রেলিং ধরে নীরবে দাঁড়িয়ে থাকলো। অনুরাগও একেবারেই চুপ। যে বিষয়টাকে সাইবান বহু বছর আগে কবর দিয়ে দিতে বলেছিল, সেই বিষয়টাই আজ তার স্ত্রীর সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। বন্ধু হিসাবে তার কি করা উচিত, কি বলা উচিত ভেবে দ্বিধায় ভুগছে সে। বেশ অনেকটা সময় বাদে মুখ খুলল ইরাম। তিতলি সত্যি বলেছে। রমণী প্রশ্ন করেনি, স্রেফ একটি বাক্য উচ্চারণ করেছে। অনুরাগ কিছু বলল না, চুপ করে রইল। তার নীরবতায় ইরামকে শতভাগ নিশ্চিত করল। সবাই জানে, শুধু আমি জানি না। একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলে আঙুল বোলালো ইরাম। অনুরাগ তৎক্ষণাৎ জানালো, কেউ জানে না। সামিয়া আন্টি, আহমেদ আঙ্কেলও না, শুধু আমি, সারিকা আর তিতলি জানে। এবার সত্যি অবাক হলো ইরাম। সাইবান এমন একটি গর্হিত পদক্ষেপ নিয়েছিল যেটা সামিয়া পর্যন্ত জানেন না। ইরামের দ্বিধা বুঝতে পারল অনুরাগ। একটি দীর্ঘশ্বাস ফেলে জানালো, তখন কেউ বাড়িতে ছিল না। সামিয়া আন্টি সেমিনারের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর আহমেদ আঙ্কেলও বিজনেস ট্যুরে ছিলেন। তুমি জানলে কিভাবে? অনুরাগ একটি ঢোক গিলে উত্তর করল, সারিকা ফোন করেছিলেন। সাইবান তখন রুমের দরজা বন্ধ করে বসেছিল। আর তিতলি? অনুরাগ ঘাড়ে হাত ঘষল। ও ওকে বলার প্ল্যান ছিল না, কিন্তু দাগ দেখে ফেলেছিল পরে। কিসের দাগ? ইরাম অত্যন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে যাচ্ছে। অনুরাগ তাতে ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে বারবার। কতটুকু প্রকাশ করা উচিত, কতটুকু না জানে না সে, তাই কথা ঘুরিয়ে বলল, আমি সরি। সাইবানকে প্রমিস করেছিলাম কখনো এই বিষয়ে না মুখ খুলবো না তো কথা বলবো।
এটুকু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সে। কিন্তু যেহেতু বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে সামনে এসে গিয়েছে, তখন যদি আপনি জানতে চান আমি। না। অনুরাগ কথা শেষ করার আগেই শীতল গলায় বলল ইরাম। তাতে বান্দা থমকে গেল, প্রসারিত দৃষ্টিতে বিস্ময় নিয়ে তাকালো। ইরাম ঘুরে দাঁড়িয়ে অনুরাগের মুখোমুখি হলো। আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই না অনুরাগ। যদি জানতেই হয় আমি আলাদিনের কাছ থেকে জানতে চাইবো। অবাক না হয়ে পারল না অনুরাগ। এমন একটা বিষয় সামনে আসার পরেও ইরাম শান্তভাবে গ্রহণ করছে, ঘাটাঘাটি করে কিছুই জানতে চাইছে না। ব্যাপারটা হজম করতে তাকে বেগ পোহাতে হলো। তবে কেন যেন বুকের ভেতর একটা ভালো লাগা ভর করলো। ইরামের প্রতি আলাদা একটা সম্মান সৃষ্টি হলো। আই রেসপেক্ট প্রাইভেসি। হতে পারে মানুষটা আমার সবচেয়ে কাছের, কিন্তু তারও প্রাইভেট লাইফ বলে একটা ব্যাপার আছে। সে যখন আমায় কিছু বলেনি, এর অর্থ সে চায় না আমি জানি, কিংবা আমি এখনো তার কাছে ওই পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারিনি যে পর্যায়ে গেলে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশে দ্বিধা হয় না। রমণীর কথাগুলো শুনে অনুরাগের অশান্ত হৃদয়ে শান্তির প্রলেপ পড়ল বুঝি। একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল সে। ইরাম গভীর গলায় বলল, আজকে যা হয়েছে সেসব আলাদিনকে জানানোর প্রয়োজন নেই। আমি এটাও চাচ্ছি না ও চাপে পড়ে আমার কাছে এসে মুখ খুলুক। আজকের কথা যদি আগামীকাল তিতলি ভুলে যায় তাহলে ভালোই। যদি না ভুলে ওকেও জানিয়ে দিও আসছি, শুভরাত্রি। এটুকুই ইরাম আর দাঁড়ালো না, হেঁটে হেঁটে নিজের কেবিনের দিকে চলে গেল। অনুরাগ ঠায় দাঁড়িয়ে রইল। নদীর বাতাসে ঝাপটা এসে তার পরনে টি শার্ট, কপালে ছড়িয়ে থাকা চুল সবকিছু এলোমেলো করে দিল। ইরানের চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল সে। পরক্ষণে অতি সূক্ষ্ম একটি মায়াবী হাসি ফুটল তার ঠোঁটে। চুলে আঙুল চালিয়ে সে আপন মনে ফিসফিস করল, তুই জীবনে জিতে গিয়েছিস ব্রো। উদ্ভট সব চিন্তার কারণে ইরাম সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারেনি। উল্টে পাল্টে স্মৃতির পাতা ঘেটেছে। কোথায় ভুল হয়ে গেল, কোথায় হিসাবটা গরমিল হলো। সাইবান এবং ইরামের সম্পর্কটা ছোটবেলায় ভাই বোনের থেকে বেশি কিছু ছিল। ইহান এবং রাহাতও ইরামের অতটা কাছাকাছি ছিল না যতটা ছিল সাইবান। ছেলেটা তাকে কেমন ভাবতো সে জানে না, কিন্তু তার সকল না বলা কথা, অনুভূতি, আবেগ, ইচ্ছা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু ইরামের জানা ছিল। স্কুলে একটা পেন্সিল হারানো থেকে শুরু করে সামিয়ার থেকে লুকিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার মতো ব্যাপার নির্দ্বিধায় সেই ইরামকে বলতো। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ নাকি অন্য কিছু, কি ছিল তাদের মাঝে? আজ সত্যি ইরামের মনে প্রশ্ন জাগলো, এতটা কাছের মানুষ থেকে এতটা দূরের হওয়া যায়? কেমন যেন অপরাধ বোধ হলো বুকের ভেতর। জীবনযুদ্ধে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল সে যে তার ন্যাওটা ছেলেটা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হতে হতে বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে চলে গেল। এত কিছু মোকাবেলা করলো, অথচ সে টেরটুকু পেল না, পায়নি, নাকি পাত্তা দেয়নি। সামিয়ার সাথে মুন্সিবাড়ির সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই দুই পরিবারের দূরত্ব বেড়ে গিয়েছিল, কিন্তু ইরাম তো কখনো সেসব দূরত্ব মানতে চায়নি। তবে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল কখন, কোথায় সমস্যা হলো? সামিয়া এবং ইরামের মা লামিয়া দুজন সৎ বোন। লামিয়া ছিলেন বড়। তার মায়ের মৃত্যুর পর ইরামের নানা অর্থাৎ লামিয়ার বাবা আরেকটি বিয়ে করেছিলেন। সেই ঘরের মেয়ে সামিয়া। তারা শুধু দুইজন বোন, কোনো ঘরেই ছেলে হয়নি। এজন্য অধিকাংশ সম্পত্তি সামিয়াদের চাচা ছেলেদের কাছে চলে গিয়েছিল। তবে ইরামের নানা তার দুই মেয়েকে দুটি বাড়ি দিয়ে গিয়েছিলেন। একটি মুন্সি বাড়ি, যেখানে এখন রাহাতরা থাকে, অন্যটা রাস্তার ওপারে সামিয়ার বাড়ি। দুই পরিবারই শুরু থেকে মধ্যবিত্ত ছিল। সামিয়া এমবিবিএস পাশ করার আগেই তার বিয়ে হয়ে যায়। তার স্বামী আহমদের অবস্থাও শুরুতে খুব বেশি ভালো ছিল না, তাই নবদম্পতি স্ত্রী বাড়িতেই থাকতে শুরু করে। ধীরে ধীরে আহমেদ ব্যবসা শুরু করেন। অনেক খারাপ দিন পেরিয়ে বহু বছর পরে তিনি সফল হন। এদিকে সামিয়াও তখন এমবিবিএস শেষ করে চাকরি নিয়েছেন, পাশাপাশি আরও বড় ডিগ্রির জন্য পড়াশুনো করছেন। তাদের অবস্থার উন্নতি হতে শুরু করে। পুরাতন বাড়ির জায়গায় আস্তে আস্তে নতুন দেওয়াল ওঠে, নতুন ঘর ওঠে, নতুন গাড়ি আসে বাড়িতে। মধ্যবিত্ত অবস্থা বদলে রূপ নেয় উচ্চবিত্তে। অপরদিকে ইরামের মা লামিয়ার সংসার তখনও একই জায়গায়। সরকারি চাকরিজীবী কিবরিয়া সাহেব অতি সৎ ব্যক্তি ছিলেন। ঘুষ, সুদ ইত্যাদি থেকে দূরে থাকতেন। সরকারি মূল বেতনেই 3 ছেলে মেয়েকে মানুষ করেছিলেন, তাই সেখানে উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা করা ছিল বিলাসিতা। হয়তো এই নিয়ে বোনের সঙ্গে কিছুটা হিংসা রেষারেষি ছিল লামিয়ার। ইরাম এখনও ঠিকঠাক জানে না কোথায় সমস্যা হয়েছিল।
এমনকি সামিয়া আর লামিয়া যে সৎ বোন এটাও মেয়েদেরকে কেউই জানতো না। তবে কিবরিয়া সাহেবের মৃত্যুর পর যখন লামিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, সংসারের দায়িত্ব ইরামের ওপর বর্তে যায়, তখন এই নিয়ে রেষারেষি রীতিমতো দক্ষ যুগে পরিণত হয়। লামিয়া তখন কিছুদিন ভালো থাকতেন, কিছুদিন বিছানায় পড়ে থাকতেন, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। তার চিকিৎসা চলছিল। এমনই এক সময় যখন মাথাটা তার ঠিকঠাক ছিল, তখন সামিয়ার সাথে গোলযোগ বাঁধে তার। ইরাম জানে না কি হয়েছিল, সে শুধু দৌড়ে গিয়ে দেখতে পায় সামিয়াকে একের পর এক চড়ঘুষি মারছেন লামিয়া। এই নিয়ে রীতিমতো সালিশ বসে গিয়েছিল সমাজে। সেখানে উঠে আসে চরম সত্যি, লামিয়া সামিয়া আপন বোন নয়। আহমেদ নিজের স্ত্রীর অপমান মুখ বুজে সহ্য করেননি। সেই সালিশে ইতি ঘটেছিল দুই বাড়ির আত্মার সম্পর্কের। মুন্সিবাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ সামিয়ার, আবার ওই বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ লামিয়ার। যার যার বাবা মাকে রক্ষা করতে ছেলে মেয়েরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। এভাবেই শেষ হয়ে গিয়েছিল সব। ইরাম অস্বীকার করতে পারবে না, শুরুতে তারও রাগ হয়েছিল। ওই বাড়ির মানুষগুলোকে তার সহ্য হতো না, কারণ আহমেদ সালিশের ভরা মজলিসে তার বিধবা মানসিক সমস্যায় ভোগা মাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অনেক কথা বলেছিলেন। সেসব স্বার্থে লেগেছিল মেয়ে হিসাবে। অজান্তেই সামিয়া আহমেদ, সারিকা সবার উপরেই চাপা ক্ষোভ জমে গিয়েছিল তার। কিন্তু ওই একটা মানুষকে সে কোনোদিন ঘৃণা করতে পারেনি, আলাদিন। প্রথম প্রথম কষ্ট হতো ইরামের, যখন বিবাদের পর সাইবান আর তার কাছে যেতে পারতো না। লামিয়ার পাগলামির কারণে কোনো বাড়ির মানুষ একে অপরের মুখদর্শন করতে পারতেন না। এভাবেই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় গা সওয়া হয়ে গিয়েছিল। যত বড় হয়েছে ইরাম, তত বোঝা বেড়েছে, দায়িত্ব বেড়েছে। তাই আর অনুভূতি নিয়ে ভাবার সুযোগ পাওয়া যায়নি। সময়ের কালে কবে কোথায় কিভাবে ছোটবেলার সেই মধুর সম্পর্কটা হারিয়ে গিয়েছে তা বিষাদপূর্ণ। একদম শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল ইরামের। হয়তো টেনে টুনে ঘন্টা দুয়েক ঘুমিয়েছে, ভারী চোখের পাতা কালো জগৎ। ঠিক এমন সময় সে নিজের গালে আলতো স্পর্শ পেল, সঙ্গে মিষ্টি কিছু শব্দ। গুই, আ আ গুই। মর্নিং মর্নিং ইউ ডেয়ার ডে। মোতে না মোতে না, তুই ছাড়া কেউ প্যান্টে মোতে না পোটলা। ইরম চোখ পিটপিট করে তাকালো, ঘুম জড়ানো ধোঁয়াশা চোখ হালকা হতে কিছুটা সময় লাগলো। অতপর সে স্পষ্ট দেখতে পেল তার মুখের কাছে বসে আছে ইজান। ছেলের পিঠ ধরে বসিয়ে রেখেছে সাইবান। ইজান ঝুঁকে ইরামের গাল কামড়ানোর চেষ্টা করছে মারি দিয়ে। জননীকে জাগানোর কি ভীষণ তাড়না। আই দৃশ্যটা এত আদুরে যে ইরামের ঠোঁটে মুহূর্তে হাসির রেখা ছড়িয়ে পড়ল। কম্বলের ভেতর থেকে হাত বের করে সে ইজানকে টেনে নিজের বুকে ঠেকালো। মাথায় অসংখ্য স্নেহের চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা আমাকে ঘুম থেকে তুলছে। কত বড় হয়ে গিয়েছে আমার বাবাটা। গুড মর্নিং মুই। ইরাম উঠে বসলো বিছানায়। ইজান তার কাঁধে লেপ্টে রইল। আশেপাশে তাকাতেই সে দেখল ইতিমধ্যে কেবিনের ভেতর ব্যাগপত্র বের করে রাখা, বিছানার কম্বল বাদে অন্য সব কিছু গোছানো। চোখ কষলে তাকালো সে। সাইবান পুরোদস্তুর তৈরি, একটা ডেমিন জ্যাকেট আর ব্যাগি জিন্স পরনে, চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা। এত সকালেও চেহারার ঔজ্জ্বল্য অসাধারণ, ঠোঁটে বিরাট হাসি। ওই হাসির দিকে চেয়ে ইরাম দ্বিধায় ভুগল। এমন অসাধারণ হাসির পেছনে হতাশা কিভাবে লুকিয়ে থাকে। লঞ্চ আর 10 মিনিটের ভেতর ঘাট দেবে, উঠে তৈরি হয়ে নিন। হালকা নাস্তা অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। আমি পোটলাকে রেডি করে দিচ্ছি। ইরাম বারণ করলো না। সাইবা নিজানকে নিয়ে সোফায় চলে গেল। ব্যাগ খুলে একটা ভারী পোশাক, টুপি, মোজা বের করে নিল। বাইরে ঠান্ডা বাতাস, আর বেশ সকাল হয়, শীতের মতো আবহাওয়া। এই সচেতনতাটুকু ইতিমধ্যে সাইবানের মাঝে তৈরি হয়ে গিয়েছে। লক্ষ্য করে ইরাম মুগ্ধ না হয়ে পারল না। ইজান তেড়িবেড়ি করছে। সাইবান জামা পরাতে গেলেই পা তুলে শটান তার থুতনি বরাবর লাথি হাঁকিয়ে দিল বাচ্চাটা। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। পোটলা, তোকে পোটলায় বেঁধে পর্দায় ফেলবো কিন্তু। গু। আরেকটা লাথি দেওয়ার আগেই ছোট্ট পা খপ করে ধরে ফেলল সাইবান। হ্যাঁ, গু তো তোর সবচেয়ে পছন্দের। বড় হয়ে গুয়ের ট্যাঙ্কির ম্যাথর হবি কনফার্ম। এক হাতে পকেট থেকে নিজের ফোন বের করলো সাইবান। কিছু বের করে ইজানের পাশে রেখে দিল। ক্ষীণ একটা সুর ভেসে এলো, আ নু কাভালাইয়া, নু কাভালাইয়া, আ আ আ। অদ্ভুত ভাষার একটা গান বাজছে। ইরাম ভাষাটা চিনতে পারল না, কিন্তু এটুকু ঠিকই দেখলো ছেলে তার শান্ত হয়ে গিয়েছে। ড্যাব ড্যাব করে ফোনের দিকে চেয়ে আসে একদৃষ্টে।
নড়চড় বন্ধ। সাইবান বিজয়ীর হাসি এসে শুরুত করে তাকে জামা প্যান্ট পরিয়ে ফেলল। বাপকা বেটা! ইরম বিছানা ছেড়ে উঠে এলো, ব্যাগ থেকে নিজের নতুন একটা জামা বের করে সাইবানের দিকে তাকালো। গতকাল এখানে ঘুমালে না যে? সাইবান এক মুহূর্তের জন্য জমে গেল। পরক্ষণে মাথাঘাত করে ইরামকে দেখল। তার তীক্ষ্ণ গভীর চোখজোড়া নির্লজ্জভাবে ইরামকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল। রমণী তাতে ঘাবড়ে গেল, কেন যেন লজ্জাবোধ করলো হঠাৎ। জিভে ঠোঁট চেটে নিয়ে সাইবান উত্তর করল, গতকাল এখানে থাকলে আমি না নিজে ঘুমাতাম না আপনাকে ঘুমাতে দিতাম। সারা রাত শুধু খেলতাম আর খেলতাম। কি খেলতে? ঢোক গিলে প্রশ্নটা করলো ইরাম। তির্যক হাসলো সাইবান। টেস্ট ক্রিকেট খেলতাম, টি-20-তে আমার পোষায় না। ধরফর করে উঠল ইরামের বুক। আর এক সেকেন্ডও সে দাঁড়ালো না। উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাথরুমের ভেতর ঢুকে গেল। সাইবানের দৃষ্টি তার অবয়বে ঘুরপাক খেয়ে গেল যতক্ষণ না সে সম্পূর্ণরূপে চোখের আড়াল হলো। পরক্ষণে আপন মনে হেসে সে ইজানের দিকে তাকালো, যে তখনও হাঁ করে ফোনের দিকে চেয়ে আসে। একটা আলতো চাপড় বসালো সে পোটলার পায়ে। খালি বাপের সম্পত্তির দিকে নজর না। শুনে রাখ পোটলা, দুইটা জিনিস বাপের কাছ থেকে কোনোদিন হাসিল করতে পারবি না। এক তামান্না, দুই তোর মা। রুমটা অন্ধকারাচ্ছন্ন। টেবিলের উপর জ্বলজ্বল করছে বেশ কয়েকটি মনিটর। সবগুলো মনিটরে একই চিত্র ভাসছে। এক সুদর্শন ছেলে ঠিক ক্যামেরার দিকে চেয়ে নিজের মর্ধাঙ্গুলি দেখাচ্ছে। তার রক্তাভ চেহারা, সেই চেহারায় ভৌতিক উত্তেজনা। অরণ্য একনাগাড়ে দেখে যাচ্ছে। দেখতে দেখতে তার মুখস্থ হয়ে গিয়েছে ওই চেহারার খাজে খাজে কয় ফোঁটা রক্তবিন্দু, কয় ফোঁটা ঘাম আছে সেসবও গোনা আছে তার। ভ্রুর মাঝে চকচকে পিয়ার্সিং, চেহারায় বেপরোয়া অভিব্যক্তি, সবটাই কেমন অশরীরী ক্ষমতার জানান দিচ্ছে। ক্ষমতা নয়, বোকামি। চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে অরণ্য দেখতে লাগলো। ভিডিও অন করে দিল। হালকা ঝাপসা ভিডিওতে সব দেখা গেল আবার শুরু থেকে। ভাঙচুর, তাচ্ছিল্য, বিস্ফোরণ। অরণ্য হাজার বারের উপর দেখে ফেলেছে, অথচ এখনো বুঝি মন ভরছে না তার। টেবিলের ওপর পা তুলে দিয়ে হাতে রিমোট নিয়ে আয়েশ করে দেখছে সে। মৃদু শব্দ করে রুমে প্রবেশ করলো কেউ। একটা কাচের বোতল রাখলো টেবিলের ওপর। পুরুষালী কণ্ঠে বলল, আর কতবার শুধু দেখেই যাবেন বস, অ্যাকশন নেবেন না? অরণ্য বাঁকা হাসলো, সোজা হয়ে বসে বোতলটা হাতে নিল। এক কামড়ে ক্যাপ খুলে ঠোঁটে পুরে ফেলল। একদম অর্ধেক শেষ করে থামল সে। অতপর খসখসে হাসি হেসে বলল, দাবায় ঘোড়ার উস্কানিতে রাজার চাল দেওয়াটা বোকামি জানিস না? লোকটা কিছু বলল না, নীরবে দাঁড়িয়ে রইল। অরণ্য মনিটরে ভাসতে থাকা চেহারাটা দেখতে দেখতে জানালো, মানুষের দুঃখের সময়টা পণ্ড করার কোনো মজা নেই। মজা তো তখন আসে যখন সুখের নদীতে দুঃখের ঝড় ওঠে। বোতলে আরেক চুমুক দিয়ে পুরোটা শেষ করে দূরে ফেলে দিল অরণ্য। হাত ইশারা করতেই লোকটা বোতল তুলে নিয়ে চলে গেল। পুনরায় অন্ধকারে ঢেকে গেল চারপাশ। শুধু রয়ে গেল অসংখ্য মনিটরে জ্বলজ্বল করতে থাকা বেপরোয়া মুখটা। অরণ্য নিজের পকেট থেকে একটা লকেট বের করলো। সেটা খুলতেই রমণীর মুখটা ভেসে উঠল। হাস্যোজ্জ্বল, চিন্তাহীন, স্নিগ্ধ মায়াবিনী। মনিটরে বরাবর করে লকেটটা তুলে ধরল অরণ্য। দুটো মুখে একসাথে দেখলো এবার। বিনোদন পেল বেশ। ইরাম মির্জা সওদাগর। অস্ফুট স্বরে বিড়বিড় করল সে। চেয়ারে হেলান দিয়ে ধোঁয়াটে চোখে সামনে চেয়ে শূন্যতার উদ্দেশ্যে ঘোষণা করল, আমি তোমার জীবনে বজ্রঝড়ের মেঘ কবিতা। দুঃখের বর্ষণে যাব না, সুখের রোদে যাব। কবিতার রোদেলা আকাশ ছেয়ে ফেলা ঘন কালো মেঘ হব।